এবং অন্যান্য যারা যে কোটাগুলো আছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তুলে আনে, এটা আমার সাংবিধানিকে কিন্তু বলা আছে। সেইটা হাইকোর্টও বলেছে, সুপ্রিম কোর্টও বলছে, সে একই কথা। কিন্তু যে পার্সেন্টেজ গুলো আছে সেগুলো চেঞ্জ হতে পারে। বা আমরা যারা প্রত্যেকটা পরিবার যেখানে আমাদের লেখাপড়া বা বেকার ছেলে পেলে যে পরিবারে আছে তারা প্রত্যেকেই চায় যে আমার ছেলেটা বা আমার প্রশ্নটা যাতে চাকরি পায়। এটাই হলো মেন সমস্যা। আমার জনগণও কিন্তু বুঝছে এই জনগণের যে দুর্ভোগ, সেটা তারা বিরক্ত। বিশেষ করে আজকে আদালত যে রায়টা দিয়েছে বা পাবলিশ করেছে, সেখানে স্পষ্টভাবে যারা রাজপথে আজকে তাদের ফেভারেই, তাদের চাওয়াগুলারই প্রতিফলন ঘটেছে আজকের এই রিপোর্টে। কোর্টের বিরুদ্ধে বা কোর্টের রায় তারা মানছে না বা তাদের সাথে বসা, এই বিষয়গুলো তো আসলে সামনে এখনো আসে নাই। সরকারের পক্ষ থেকে যে কথাটা অত্যন্ত যৌক্তিকভাবে বলা হচ্ছে সেটা হলো যে আদালতের বাইরে যদি নির্বাহী বিভাগ বা বিচার বিভাগের কোনো সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে যদি নির্বাহী বিভাগ কোনো প্রশ্ন মানে কিছু সিদ্ধান্ত যদি নেয়, সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়বে। সরকারের নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের যে সম্পর্ক, আলাদা একটা তাদের ইনস্টিটিউট, আলাদা তাদের বিচার বিভাগ, সবকিছু নির্বাহী বিভাগ থেকে আলাদা। তো আমরা সবাইকেই তো বিচার বিভাগটাকে মানতে হবে। এখন আপনারা কোন জায়গাটাতে বলছেন যে মানে তাদের যুক্তি, আন্দোলনটাকে কি যৌক্তিক মনে করছেন না আপনারা? সারোয়ার ভাই হলো আইনের লোক, আমি তো আইনের লোক না, কিন্তু আইনের লোক হয়ে উনি বেআইনি কথাবার্তা বলছেন। এখন আইনের লোক যদি বেআইনি কথা বলে তাহলে আমরা যাব কোথায়? আজকে হাইকোর্টের পরে যে সুপ্রিম কোর্টের যে রায়টা দিয়ে প্রকাশ করেছে, সেখানে স্পষ্টভাবে এটা একটা স্থিতিতাবস্থা, কি যেন একটা শব্দ ব্যবহার করেছে, যেটা স্টে হয়ে গেছে। তার মানে 2018 সালে যে পরিপত্র জারি হয়েছিল সেটাই এখন বহাল আছে। এবং সামনে মাসের আগস্ট মাসের 7 তারিখে একটা শুনানি আছে, সেখানে কি হবে না হবে ফাইনালি কথা বলছে। এখন যে রায়টা প্রকাশ পেয়েছে সেখানে বলা আছে স্পষ্টভাবে আগের যে হাইকোর্টের যে রায়টা সেটা স্থগিত হয়ে গেছে এবং 2018 সালে যে পরিপত্র জারি হয়েছিল সেটা বহাল আছে। এবং অন্যান্য যারা যে কোটাগুলো আছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তুলে আনে, এটা আমার সাংবিধানিকে কিন্তু বলা আছে। সেইটা হাইকোর্টও বলেছে, সুপ্রিম কোর্টও বলছে, সে একই কথা। কিন্তু যে পার্সেন্টেজ গুলো আছে সেগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু থাকতে হবে। এটা আমিও বলছি, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যাদের স্পিরিটটা আছে, তারা প্রত্যেকেই চাইবে মুক্তিযোদ্ধারা বা মুক্তিযুদ্ধের যে কোটা সেটা কম বেশি যাই দরকার হোক সেটা রিফিক্স হতে পারে, বাট থাকতে হবে। এটা হাইকোর্টও বলছে, আমরাও বলছি, এটা আমাদের চেতনা। এখানে এটা আমাদের বাঙালির আবেগ, এটা রাজাকারদের আবেগ না। না, আবেগ ঠিক আছে, কিন্তু আবেগ না, এটা বাঙালির মুক্তিযোদ্ধাদের আবেগ যে মুক্তিযোদ্ধাদের মানে কোন থাকবে না 3% থাকবে সেটা ব্যাপার না, বাট থাকতে হবে। যে সময় 30% করেছিল সেই সময় কতটুকু কিসের উপর বেঞ্চ করে করা হয়েছিল আমি জানি না, বা যারা করেছিল তারা কোনো ব্যাখ্যাও দেয়নি। কিন্তু বর্তমানে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের সন্তান সন্ততি বা পরিবার পোষ্য কতটুকু পার্সেন্টেজ দিলে তাদেরকে সাহায্য করা হবে বা টেনে তোলা হবে বা সম্মান করা হবে, সেইটুকু ফিক্স আপ করে করতে হবে। এটাই হলো মেন কথা। কিন্তু আমি দেখেছি আজকেও যারা আন্দোলন করছে তারা কিন্তু অনেকেই বলছে 5% দিয়ে সব কোটা বাতিল করতে হবে। না, কেন বাতিল করতে হবে? তাদের এই দাবি তো অযৌক্তিক, মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হচ্ছে। আপনি সম্মান করবেন, আমরা মেনে নিব? ভুয়া মুক্তিযোদ্ধাদের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক, সবার আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সবার জন্য যেটা ভালো সেটাই করতে হবে।
তাহলে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে আপনারা সম্মান করবেন। বেকার ছেলেরা যারা রাজপথে আজকে মিছিল মিটিং করছে, আসল প্রবলেমটাই তো হলো যে দেশে বেকারত্ব বেশি। আমাদেরকে চিন্তা করতে হবে যে তাদের চাকরির ব্যবস্থা কিভাবে করা যায়। কোটা পদ্ধতি 30 ভাগ থেকে যদি আমরা 5 ভাগে নিয়ে চলে আসি, তাহলে এই যে আমাদের বেকার ছেলে মেয়েরা যারা রাজপথে আজকে আন্দোলন করছে, তাদের চাকরি কি হয়ে যাবে? সব চাকরি কি তাদের বেকারত্ব দূরে যাবে? না, কিন্তু তাদের মনের ভিতরে একটা ক্ষোভ এই কারণে সৃষ্টি হয়েছে, বা এই কারণে তারা যেটা চাচ্ছে, বা আমরা যারা প্রত্যেকটা পরিবার যেখানে আমাদের লেখাপড়া বা বেকার ছেলে পেলে যে পরিবারে আছে, তারা প্রত্যেকেই চায় যে আমার ছেলেটা বা আমার পশুরা যাতে চাকরি পায়। এটাই হলো মেন সমস্যা আমাদের। এবং রাষ্ট্রের উচিত হবে বা রাষ্ট্রকে চিন্তা করতে হবে যে বাংলাদেশ থেকে বেকারত্ব কিভাবে দূর করা যায়। বেকারত্ব যদি আমরা দূর করতে পারি, তাহলে এই যে আজকে যেটা নিয়ে আন্দোলন করছে, এটাও কিন্তু তাদের মাথায় আর আসবে না, এই আন্দোলনও তারা করবে না। আসলে মানে প্রয়োজনীয়তাটা আজকে হয়তো তাদেরকে রাজপথে ঠেলে দিয়েছে। কিন্তু সারোয়ার ভাইদের মতো যারা শিক্ষিত মানুষ, তাদেরকে তো বুঝতে হবে যে এত শর্ট টাইমের ভিতরে এত বিশাল বড় যে বেকারত্ব, তাদেরকে প্রোভাইড করা চারটিখানি কথা না। তার জন্য আমাদের যে অর্থনৈতিক বা শিল্পের যে বিকাশ ঘটানো, ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটানো, অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করা, এই বিষয়গুলো যদি না করতে পারি, উৎপাদনশীলতা যদি না বাড়াতে পারি, তাহলে তো এই বেকারত্ব কিন্তু দূর হবে না। এগুলো হলো মেন সমস্যা। আমরা এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারি, বা এগুলো করা উচিত। যারা বুঝে বা যারা দেশটাকে নিয়ে ভাবে, তাদের এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত। এখন শাহবাগে এত ছেলে মেয়ে আসলো, এখন তারা এই যে জনগণের যে দুর্ভোগ, সেটা কেন করছে? আজকে যদি আমি বলি, আজকে তো তাদের এই কোটা নিয়ে তো আন্দোলন করার আর কথার যুক্তিকতা নেই। তার কারণ যে আমরা তো সেই 2018 সালের পরিপত্রে ফিরে গেছি। হোয়াট উইল বি হ্যাপেন, এই যে নেক্সট আগস্ট যে রায় হবে, তখন কি আবার ইচ্ছে করলে আন্দোলন করা যাবে না? যদি সেটা আমাদের বিপক্ষে যায় বা সেটা যদি অ্যাকসেপ্টেবল না হয়, তাহলে তো আবার আন্দোলনে যাওয়া যেতে পারে। কিন্তু যেহেতু এটা স্টে করা হয়েছে, এবং বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের সাথে আমরা তো বিচার বিভাগের তো কন্ট্রাডিক্টরি, বা এটা তো আমরা করতে পারি না। বিচার বিভাগকে তো আমরা প্রশ্নের মুখোমুখি করতে পারি না। নির্বাহী বিভাগের সাথে তো আমরা বিচার বিভাগকে মুখোমুখি দাঁড় করিয়ে এখানে আমরা অন্য কাউকে কোনো সুযোগ করে দিতে পারি না, সেটা তো হতে পারে না। সেই বিষয়গুলো সরকার চিন্তা করছে, এবং সরকারের সিম্প্যাথি প্রত্যেকটা ছেলে মেয়ের প্রতি আছে যারা বেকার আছে। সেটা আমাদেরই দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে চাকরি করে দেওয়া। এখন কোটা পদ্ধতি, আমার সংবিধানও তো আমাকে বলছে যে বাংলাদেশের কোনো পিছিয়ে পড়া গোষ্ঠী, তাদেরকে টেনে তুলতে হবে। অযৌক্তিক কোথায় আছে? একটা জেলা ভিত্তিকে দেখা গেছে যে নোয়াখালী বা চিটাং বা অন্য জায়গাতে শুধু ঘরে ঘরে চাকরি, দেখা গেছে আমার নর্থ বেঙ্গলে কোনো চাকরি হয় না, জেলাতে বেকার থেকে যাচ্ছে। বা এমন প্রান্তিক জায়গাতে আছে যেখানে তারা অন্য অন্য এলাকার মানুষের মানে ছাত্র ছাত্রীদের সাথে, মেধার সাথে তারা তাল মিলিয়ে তুলে উঠতে পারছে না। তাহলে তাদেরকে তো টেনে তোলা আমার সাংবিধানিক দায়িত্ব, পবিত্র দায়িত্ব সরকারের। তাহলে অবশ্যই সেখানে একটা কোটা থাকা উচিত। এবং যেখানে মহিলারা, মেয়েরা যারা আজকে বাংলাদেশে ছেলেদের সাথে কম্পিটিশন করে তারা হয়তো উঠতে পারে না, তাহলে তাদেরও তো কোটা রাখা দরকার। মুক্তিযুদ্ধ, এটা আমার আবেগ। তাদের যে সম্মান করা, যতদিন পৃথিবী টিকবে, আমি বলেছি এর আগেও মনে হয় আপনার সঙ্গে, যে ততদিন তাদেরকে এই সম্মানটুকু দিতে হবে। কেননা পরবর্তী প্রজন্মের ভিতরে যে দেশপ্রেমটা আসবে, যে আমরা যদি দেশের জন্য জীবন দিই, দেশের জন্য যদি আমরা স্যাক্রিফাইস করি, জাতি আমাদেরকে এভাবে শ্রদ্ধা করবে, এভাবে জাতি আমাদেরকে স্মরণ করবে। সেটা 30% দিতে হবে এমন কথা। বর্তমানে মুক্তিযোদ্ধাদের অবস্থা বিবেচনা করে কত পার্সেন্ট দেওয়া যেতে পারে, সেটা নতুন ভাবে ফিক্সড হতে পারে বা করা উচিত। রায়ে কিন্তু স্পষ্ট বলেও দিয়েছে যে কোটা দেওয়া হবে। কোটা যদি না পাওয়া যায়, তাহলে অন্যান্য মেধা তালিকা থেকেই সেখানে তাদেরকে প্রোভাইড করা হবে। সেই ব্যবস্থাটাও কিন্তু করে দেওয়া হয়েছে। এখানে সরকারের পার্সোনাল তো কোনো ইন্টারেস্ট নাই। সরকার যত
বেকার ছেলেদের চাকরি দিতে পারবে, ততই তো সরকারও চাইবে যে সরকারের সুনাম হবে, বা এই সরকার জনগণের কাছে অ্যাকসেপ্টেবিলিটি পাবে, সেটাই তো সরকার চাইবে। সরকার কেন আজকে কমলমতি ছেলে যারা রাজপথে আছে তাদের বিরুদ্ধে বা কেন যাবে, বা তাদেরকে কেন আমরা রাজপথে নিয়ে যাব, তাদের প্রবলেমটাকে আমরা ইগনোর করে? এটা তো কখনো হতে পারে না। কিন্তু এই যে সারোয়ার ভাইরা আছেন বা আর যারা আছেন, এই যে মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা আছেন, তারা এই মাস স্বীকার করতে চাচ্ছে, এই কমলমতি ছেলেদেরকে অন্যদিকে ব্যবহার করতে চাচ্ছে। তারা অলরেডি আজকে কিন্তু বলেছে এই কথাগুলো কাদের? এই কথাগুলো হচ্ছে যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের কথা এগুলো। তারা আজকে ঘাটতি মেরে এই কমলমতি ছেলেদের ভিতরে ঢুকে এই যে অরাজকতা সৃষ্টি করার যে চেষ্টা করছে, সেটা কিন্তু সরকার বুঝে, আমরাও বুঝি, জনগণও কিন্তু বুঝছে। এই জনগণের যে দুর্ভোগ, সেটা তারা বিরক্ত। বিশেষ করে আজকে আদালত যে রায়টা দিয়েছে বা পাবলিশ করেছে, সেখানে স্পষ্টভাবে যারা রাজপথে আজকে তাদের ফেভারেই, তাদের চাওয়াগুলারই প্রতিফলন ঘটেছে আজকের এই রিপোর্টে। তো সেই কারণে আমি বলবো এই যে জিল্লুর রহমান ভাই ব্যারিস্টার, আমাদের যে ব্যারিস্টার এবং সারোয়ার হোসেন ভাই আছেন, তারা তো আইনের মানুষ, তারা সুন্দরভাবে, এবং তাদেরই জাত ভাই, তাদেরই কলিগরা, আমি তাদের বক্তব্য শুনেছি, তারা মিডিয়াতে তারা বক্তব্য দিয়েছে যে আজকে যারা ছাত্ররা রাজনীতি করছে বা আন্দোলন করছে এটা অযৌক্তিক। উনারা কিন্তু শুনবো আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সেই জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভুল ইন্টারপ্রিটেশন দিয়েন না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে আপনারা সেইভাবে বক্তব্য দিবেন। ভাই ওখানে বলেছে যে আজকে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে গেছে, আমি একেবারে একমত যে এটা যখন ক্ষমতায় এসেছে, জাতীয় পার্টি বিএনপি এরা যখন এসছে মনের মাধুরী মিশাইয়া যারে খুশি তারে মুক্তিযোদ্ধা বানিয়েছে, সেগুলো যদি সুষ্ঠু তদন্ত করে অ্যাকচুয়াল মুক্তিযোদ্ধার সার্টিফিকেট করা হোক, এবং বাকি যারা অমুক্তিযোদ্ধা নিজেদেরকে মুক্তিযুদ্ধ করেছে ম্যানিপুলেট করে তাদেরকে ফায়ার স্কোয়াডে নিয়ে যে গুলি করে মারা উচিত। অনেক ধন্যবাদ। তারা মুক্তিযোদ্ধা অবৈধভাবে যে ভাতা খাচ্ছে বা এই যে একটা অসম্মান, তাদের জন্য আজকে মুক্তিযোদ্ধারাকে বিতর্কিত করা হচ্ছে, এটা অনেক বড় ধরনের অপরাধ। আমার মনে অবস্থায় মুক্তিযুদ্ধ যে করলেন, অ্যাকচুয়াল মুক্তিযোদ্ধাদের এটা সবার দাবি, এটা তো ভিন্ন জিনিস, এটা কিন্তু ভিন্ন জিনিস, দাবিটাও কিন্তু ভিন্ন, কোটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। অনেক ধন্যবাদ।